নীল আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, সূর্যের সোনালি দীপ্তি অরুর ঘুমন্ত মুখ জুড়ে। মাথাটা হেলে দুলে চলছে চলন্ত গাড়ির তালে তালে। তন্ময় ভালোভাবে অবগত ছিল অরু বেশিক্ষণ সজাগ থাকতে পারবে না, শিগগিরই গভীরতর ঘুমের দেশে পাড়ি জমাবে। হলো তাই। স্বাভাবিকভাবে গতকাল রাতে দ্রুত ঘুমাতে যায়নি, সকালে আবার ভোর করে উঠেছে। ঘুমে তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি? তন্ময় এক পলকের মুখের পানে আর চোখে চেয়ে কাজটা তুলে দিল। দুটো কাজ তুলে দিতে ভেতরটা অন্ধকার এবং গুমট পরিবেশে আবদ্ধ হলো। জাঁকজমক ঝঞ্ঝাট পৃথিবী হতে বহুদূর ছোটখাটো নিজেদের একটা পৃথিবী আছে যেন। এ যাতে তন্ময় অবাঞ্ছিত একটি কাজ করে বসলো। চলন্ত গাড়িটির গতি কমিয়ে ব্যস্ত হলো মাথার উপরে হাতের বাম পাশের আয়নাটার নিদর্শন পরিবর্তন করতে। এবারে অরুর মুখটুকু আয়নাতে পরিষ্কার দেখা যাচ্ছে। তন্ময় অবলীলায় এক পলক চোখ তুলতেই মুখদর্শন হচ্ছে। ব্যাপারটা যেমন তৃপ্তিজনক তেমনই অশান্তজনক বটে। তৃপ্তি দু চোখে হচ্ছে আর অশান্ত হৃদয়। অদ্ভুতভাবে লম্বা একটা সময় অতি নীরবে চলে গেল। অরুর চোখ মুখ বন্ধ থাকলে সবকিছু নির্জীব, ভারী। এই যে এখানে সময়টাতেও প্রমাণ পাওয়া গেল, ওর চঞ্চলতা বাচালতা ছাড়া তন্ময়ের দুনিয়া ভয়ঙ্কর রকমের শান্ত স্তব্ধতায় মোড়ানো। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 30-এ। জানালা বন্ধ কাজটাতেই এতক্ষণ যাবৎ ওর মাথায় লেপ্টে ছিল। তন্ময় ভুলবশত চেয়েও এগিয়ে মাথাটা নিজের কাঁধে নিচ্ছে না, যদি ওর ঘুমটা ভেঙে যায় সেই ভয়ে। ভেবেছি একচিত্তে এভাবেই কতক্ষণ বা ঘুমাবে, নিজেই ফিরবে তার দিকে। তবে তার হলো কোথায়? অগত্যা এ যাত্রায় ওর মাথাটা নিজের কাঁধে সযত্নে নিয়ে এলো। ওর ঘুমটা সামান্য কেটে গেল বোধহয়। মিটমিট করে আধবোঝা চোখে চাইল। তন্ময়ের কাঁধে মাথা রেখেই বুঝেছে, আরো নীরবভাবে মাথাটা এলিয়ে নিল। ঘুম যেন না আকুতি নেশালো কণ্ঠে বিড়বিড় করলো, কাজটা নামিয়ে দিন না। ঘুম ঘুম কণ্ঠটি ঠিক তীর হয়ে বিঁধল তন্ময়ের অন্তরে। অন্তরের ভেতরে কিছু একটা ধপাস করে ভাঙল যেন। ঘুম ঘুম কণ্ঠ যে এতটা প্রভাব ফেলতে পারে এই প্রথম উপলব্ধি করল সে। আবার দেখ, ঘুমের মধ্যেও গাড়ির কাঁচটা খোলা যায়। অগত্যা তন্ময় সরু সড়ক পথে বিচক্ষণ দৃষ্টি রেখে গাড়ির কাঁচ দুটো নামিয়ে ফেলল। দুধারে গিয়েছে দুটো রাস্তা। তন্ময় বাম পাশের বাঁকের রাস্তাটির দিকে ছুটে। রাস্তার দুধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারিকেল গাছ। জমিন জুড়ে ছোট ছোট সবুজ ঘাস। এদিকটায় পাখিদের কিচিরমিচিরও বড্ড বেশি। রোদটাও তেমন তীক্ষ্ণ নয়, আরাম বোধ হচ্ছে বেশ। বাতাস সামলে এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। গাড়ির গতি বাতাসের স্পর্শের মাত্রা দ্বিগুণ করে ফেলেছে। অরুর শান্তশিষ্ট চুলগুলো আবার অশান্ত হয়েছে। ড্রাইভার তন্ময়কে মহাবিরক্ত করছে। তার মুখ বুক সবখানেই চুল ছড়াছড়ি, সুড়সুড়ি লাগছে মুখে। এতে ড্রাইভিং এও কনসেন্ট্রেশনের বাধা সৃষ্টি করেছে। এ তো মস্ত বড় অন্যায়। অথচ অন্যায়কারী ব্যক্তিটি বেশ আরাম আয়েশেই আছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গিয়েছেন পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট রেখে সুড়সুড়ি সহ্য করে ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশন ভাঙার মতন অবস্থার বুঝি শেষ নেই। অরুর গভীর ঘুম ভাঙল ঠিক ঘণ্টাখানেক পর। তখন প্রায় 11টা 30। দ্বিতীয় দফা তন্দ্রা ভাঙতেই আধবোজা চোখ চেয়ে শুধালো, কয়টা বাজে তন্ময় ভাই? তন্ময় এক পলক হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেলল। আয়নায় প্রতিচ্ছবি হওয়া মুখটুকু দেখে জানালো 11টা 30। জবাবে ওর নাক মুখে মূর্ধনি তুলল, আড়মোড়া ভঙ্গিতে সোজা হয়ে বসল। মাথাসহ কাঁধটা ব্যথা হয়ে গেছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সামনে মাথাটা এই দিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করবার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞাসা করল, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বলে ওর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে তড়িৎ প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ল, হ্যাঁ বললে কি মালিশ করে দেবেন? তন্ময় আশ্চর্য অথবা হতভম্ব হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাবে সে কণ্ঠ খাদে নামিয়ে ভ্রু তুলে দিল, করতে দিবি? ওরা বুঝি আসমান হতে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয় আর বিস্ফোরিত চোখে চাইল তন্ময়ের মুখে। নির্বিকার চোখে কয়েক মুহূর্ত দেখল একচিত্তে। অদেখা হিসেব নিকেশ কষল যেন। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেরালো নিজের দিকের জানালার বাইরে। তন্ময় না চাইতেও সবটা দেখল। গাল ভরে হাসল শব্দহীন ভাবে। হাসিটুকু মুখে লেগে থাকলো দীর্ঘক্ষণ সময়।
মেইন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরতেই ওরও এ যাত্রায় মুখ খুলে বলল, খিদে পেয়েছে, গাড়িটা থামান, খেয়ে নিই আগে। তন্ময় সহমত হলো, তার মাথা দুলিয়ে বোঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুইজন নেমে হাত মুখ ধুয়ে নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসলো। প্যাকেট করা বক্স থেকে একে একে সবগুলো বাটি বের করলো অরু। ঢাকনা খুলতেই ঘ্রাণে ম করলো চতুর্দিক। ঘ্রাণ টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো দেখে অন্য সবে হাত বাড়ালো তন্ময়। যেসব মহারানীর পছন্দ নয় সেসবই তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। গাড়িটা পুনরায় স্টার্ট করবে এমন সময় ওরু বলল, কফি খেয়ে নেন আগে। ওরও দুটো ফ্লাস্ক বের করলো। একটাতে তার জন্য চা, আরেকটাতে গরম পানি। এই ফ্লাস্কে 12 ঘন্টা পানি চা গরম থাকে। যখন গরম পানি ঢাললো মগে তখন রীতিমতো টকবক করে ধোঁয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাক ছিঁড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়ে চেড়ে এগিয়ে ধরল। তন্ময় স্থির চোখে এই ব্যস্ত ওরুকেই দেখছিল। এগিয়ে ধরা মুখটা এ যাত্রায় নিল। ওরু পিনপতন নীরবতায় নিজের চাটা নিয়ে খেতে ব্যস্ত। সে দিব্যি চা পান করতে নিয়ে মন্তব্য ছড়ল, প্রকৃতির জাদু দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তন্ময় দ্বিমত করল না। কফিটা সে বেশ সময় নিয়ে খেলো। কফি এতটা অনুভব করে সে কখনো খেয়েছে বলে মনে হলো না। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল। শান্ত স্থির বিকেলবেলায় আসমান জুড়ে তখন পাখিদের আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদীর জলের দৃশ্য মিলছে। প্রকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তা ধরেছে তাদের গাড়ি। এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ফোনটা তন্ময় এ যাত্রায় খুললো। খুলতে একের পর এক মিস কলে উচ্চধ্বনিতে মুখরিত হলো গাড়ির ভেতর। লাস্ট মিস কল এসেছে ম্যানেজার সুমন থেকে। তন্ময় তাকে কল ব্যাক করলো সর্বপ্রথম। ব্লুটুথ কানে গুঁজলো। ফোনটা হুইলের পাশে রেখে সড়কপথে দৃষ্টি ফেলল। রেডিসন ব্লু হোটেলটি অদূরেই। তারা প্রায় পৌঁছে গিয়েছে। ম্যানেজার সুমন এক রিংটোনে কল রিসিভ করেছে। তন্ময় জানালো তারা পৌঁছেছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলেই, পার্কিং এরিয়াতে এক্ষুনি আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় রেডিসন ব্লু এর দোরগোড়ায় এসে সদর দরজায় পেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়াতে আসতে মিনিট খানেক লাগলো। দেখা গেল সুমনকে। সে ইতিমধ্যেই দাঁড়িয়ে। গায়ে সাদা রোগ পরে আছে, পায়ে সাদা স্লিপার্স। ওরু এভাবে তাকে দেখে হেসে ফেলল। হাসিতে দুলছে তার শরীর। গাড়ির ভেতরে বসে হাসতে হাসতে শোধালো, আঙ্কেল এভাবে চলে এসেছেন যে? সুমন বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় হাঁসফাঁস করছে। মাঝবয়সী তার এহেন পোশাক মানায় নাকি? সে তো ভেবেছিল স্যার আসবে রাতে। সারাদিন অপেক্ষা করে যখন সে দেখলো আসছে না, তাই কেবল গোসল নিতে গিয়েছিল। ভেবে রেখেছিল গোসল সেরে নরম বিছানায় টান টান হয়ে একটা গাঢ় ঘুম দেবে। কে জানতো তার গোসল নেবার সময়টাতে চলে আসবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে লজ্জা সংকোচ সরিয়ে এগোলো সে। লাগেজ বের করলো। তন্ময় গাড়িটা পার্ক করে বেরোলো। চাবিটা সুমনের হাতে ধরিয়ে দিল। অরুণ নিজেও বেরিয়েছে এ সময়। সুমনকে দেখে মিটিমিটি হাসছে। ভালো আছেন আঙ্কেল? আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছে আরো ইয়াং হয়ে গেছেন। সুমন আর চোখে তন্ময়ের দিকে ভদ্রসভ্য গলায় রসিয়ে রসিয়ে বলল, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজের একটা ডান হাতে টেনে নিল। বাম হাতে অরুর হাত ধরল। নিজের সাথে তালে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসেপশনে এসে অনলাইনে বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডিস এলো। তৃতীয় তলায় তাদের সুইট। সেখানে পৌঁছে দিয়ে গেল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল সুটের ভেতরে, যেখানে ফ্লোর হতে সিলিং ধরে উইন্ডো। লাক্সারিয়াস সুট এই নামেই সম্বোধন করা হয় রেডিসন ব্লু এর এই রাজকীয় ঘরটিকে। দুটো বেডরুম সঙ্গে অ্যাটাচ বাথরুম, সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। চারপাশে একটি উইন্ডো জমিন হতে সিলিং পর্যন্ত হওয়ায় শহরের ব্যস্ত পথঘাট দেখা মিলছে অবলীলায়। পশ্চিমে জানালার সামনে দাঁড়ালেই চোখের সামনে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবে 2 রুম বুক করে। একটিতে সে, অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে ও যেহেতু সঙ্গে এসেছে, সুইট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা একটি রুমে থাকতে পারবে না, ভয় পাবে। আবার সে ওকে একা একটি রুম দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে। দুশ্চিন্তায় ঘুমাতে পারবে কিনা সন্দেহের বিষয়।
আবার একই সিলেটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের উপর তার বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে ওরকে ভয় পায়। ভয় পায় ওর এক একটি ভাবভঙ্গিকে। ওর শরীর এক একটি অঙ্গ অনিচ্ছুকভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত। ও ঠিক কি চাচ্ছে, ও ঠিক কি ভাবছে। এতে বরাবরের মতন 101 ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এই যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথা নয়। ভদ্রলোক সঠিক পথে সন্দেহে বাণ ছুঁড়েছিলেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি ওর মুখে দেখে গলে যাওয়া, গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা। ফোরকাস্ট জানাচ্ছে রাত 7টার ধরে বৃষ্টি হবে, সম্ভাবনা 99%। তীব্র আকাশ ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে সে দৃঢ়ভাবে দুঃখিত। যে কোনো সময় অঝরে কেঁদে ভাসাবে নগরী। বাইরের বাতাস ছুটছে প্রবল বেগে। অরুণচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ আঁধারে আসমান জুড়ে। ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠে পড়েছে। না হলে আজ বৃষ্টির মধ্যে আটকা পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ের আবৃত সুমনকে দেখে ওরা মিটিমিটি হাসছে। হেসে হেসে সে এটা ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সে হাসি মুখটুকু খেয়াল করে ভ্রু তুলে তাকায় সুমনের দিকে। অসন্তুষ্টি তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোকের মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রুদয় কুঁচকে বসল। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন, আপনি আগে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশেরই আশাতে ছিল। প্রাণ পাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করে ছুটে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভঙ্গি দেখে আবার উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবদ্ধ হাসির মানে কি? এই ছোট্ট বিষয়ে এত হাসার কি আছে? আমরা বুঝে পেল না ওর অষ্টাদশী মস্তিষ্ক। ওর প্রফুল্লতাকে এড়িয়ে এসে শোধালো, কোন বেডরুম চাই? এহেন প্রশ্নের সম্মুখীন হতে ওরও থমকালো। বিমোর হলো, যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? তার একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছুল। নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করল। ওরও ঠোঁটে ঠোঁট টিপল। বোধহয় অন্য কিছু অদেখা হিসেব নিকেশ কষছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে রুম দুটো দেখে সে বারান্দার যুক্ত বেডরুম বেছে নিল। তন্ময় বোঝবার ন্যায় মাথা দোলালো। হাতের সামনে পাওয়া লাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকল। দরজা লাগানো তড়িৎ। লম্বাটে শ্বাস ফেলল। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়ালো নীল কাচে জানালার সম্মুখে। বাইরেটা অনেকক্ষণ নিশ্চুপ দেখল। ঘড়ির কাঁটা ঘুরছে 5টা 30-এ। গোসল নেওয়ার প্রয়োজন একটি, এতে আরাম বোধ হবে বেশ ভেবে লাগেজটি গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল এবং মুহূর্তে খেয়াল করলো এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটা নিজে ভেবে এনেছে? চোখ বুজে তপ্ত নিঃশ্বাস ফেলল আরেক দফা। লাগেজ নিয়ে বেরোলো রুম ছেড়ে। ওর রুমের দরজার হাত খোলা। ও কোনো কালেই নিজের রুমের দরজা লাগায় না। ও লাগায় না বিধায় তাকে সর্বদা সতর্ক সহিত দরজার সিটকিনি তুলে রাখতে হয়েছে। এই যাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়ে দরজায় করাঘাত করবে বলে সেই মুহূর্তে অবিশ্বাস্য একটি দৃশ্য দেখে হাতটি স্তম্ভ হলো। আশ্চর্য বনে গেল সে। মুখটা তার পর মুহূর্তেই নীল হয়ে এলো। ওর ইতিমধ্যে তার লাগেজ খুলে ফেলেছে। হাতে কালো একটা বক্সার, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার। সেটাকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য! এটা খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকল। ওরও আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবেই। কেমন হাঁসফাঁস করছে, সেই দিকে বেশিক্ষণ নজর রাখল না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিল বস্ত্রটি। সেটাকে লাগেজে ভরল। লাগেজে চেন লাগিয়ে লাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লক করে ফেলল। কপালে আঙুল ঘষে সে বিভ্রান্তে পড়ল। পুনরায় কঠিনভাবে অনুতপ্ত অনুভব করল। আজকে রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়? এক্ষুনি রাত কেটে যাক, যাক যাক যাক।
কলিং বেল বেজে উঠেছে। তখন তন্ময় সবেমাত্র গোসল করে বেরিয়েছে, পরনে ট্রাউজার আর টি শার্ট। ভেজা টেবিলগুলো মুছে নিয়ে তোয়ালে হাতে বেরিয়ে এলো রুম থেকে। ওরও দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে, তখনকার জন্য লজ্জিত বোধ হয়, চোখে চোখ রাখছে না। ইতস্ত কণ্ঠে মিনমিন সুরে বলল, সুমন আঙ্কেল এসেছেন হয়তো। তন্ময়ের হাসি পেল, ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিল সযত্নে। এক পলক এই লজ্জিত মুখটুকু দেখে এগুলো দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিল কে এসেছে। বাইরে ম্যানেজার সুমন। এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুমন প্রফুল্ল গলায় শুধালো, স্যার, খেতে নামবেন নাকি রুমে সার্ভিস ডাকবো? তন্ময় মাথা ঘুরে অরুর পানে চেয়ে ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। ওরও ইঙ্গিত বুঝে ভেবেচিন্তে নিজের মতামত জানালো, নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলটা ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। সুমন এতে খুশি হলো, একসাথে খাওয়া যাবে। এভাবে সে ভীষণ রকম ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চকণ্ঠে বলে উঠল, চলো মামনি, তুমি তৈরি? ওরও আঙ্গুল দেখিয়ে 5 মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে থাকলো সুমনের মুখের পানে। এতে সুমন ভরকালো, থমকালো। সে আবার কি করলো? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। ওরা গুনে গুনে 6 মিনিট লাগালো। ওর হতে 3 জন বেরোলো সুইট ছেড়ে। সিঁড়ি বেয়ে ছুটলো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে এক একটি খাবার সাজিয়ে রাখা। ওর ছটপট প্লেট হাতে তুলে নিল। মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সেই দৃশ্য দেখে ঢোক গিলল, খিদেটা বাড়ল বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে এক চিলতে দাঁড়িয়ে। খিদেতে দেখিতে লাগছে না? বস নড়ছে না, প্লেটে তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগোতে। পারলে আগে আগে খাবার বেড়ে খেতে শুরু করতো। যতই হোক, টাকাগুলো তার বসের পকেট থেকেই যাবে। লোভ সামলে দাঁড়িয়ে রইল। তন্ময় দেখছিল চঞ্চল রূপে। সুমনকে খেয়াল করলো মিনিট খানেক পর। গলা পরিষ্কার করে বলল, খেয়ে নিন। সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল, স্যার আপনি? তন্ময় বিরস মুখে বলল, আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না, প্লেট হাতে ছুটল খাবার নিতে। ওর ইতিমধ্যে পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারের ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেকটি প্লেট নিয়ে এগুলো নিজের জন্য নিতে। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে সুইটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটায় ঘুরছে 11টা 30। বাইরে তখন ঝোড়ো তীব্র বর্ষণ। ওরও প্রধান ফটকে ঠিক বড় কাঁচটার দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে বাইরে উথাল পাথাল বৃষ্টি দেখছে মুগ্ধ নয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যাধিক প্রেম। বাজে রকম ভাবে ভালোবেসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলেই। এই যে কেমন চিকচিক করছে কালো মণিযুগল। তন্ময় নির্নিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখল সেই দৃশ্য। সম্মোহন হওয়ার মতন গড়ি গড়ি পদচারণে এগোতে থাকলো ওর দিকে। কিছু কদম এগোতেই থমকালো হঠাৎ। মস্তিষ্ক নড়বড়ে হলো যেন। সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছন ফিরে এলো। ওরও মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই, দেখুন এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে সবকিছু। বৃষ্টি ভিন্ন রূপ নিয়েছে আজ। তন্ময় কপালে নীল রং ফুলে ফেঁপে উঠেছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরায় উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। ওরও মাথা ঘুরিয়ে পুনরায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গম্ভীর করে ধমকের সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমোবি। ওরও কিংকর্তব্য মেমোড। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করে চটে গেল কেন? আশ্চর্য। ওরও হুনার হলো। ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে হুড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাবার দিকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তন্ময়। ও এতক্ষণ ধরে দাঁড়ানো জায়গাটিতে সে এসে দাঁড়ালো। দৃষ্টিপট গিয়ে ঠেকল রিমঝিম বর্ষণমুখ নগরীতে। দীর্ঘ সময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখল একইভাবে। পেছনে কারোর অস্তিত্ব অনুভব করলো। মাথা একপাশে ফিরিয়ে চাইল। ওরও ভ্রুদয় কুঁচকে দুগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি। পূর্বের চেয়ে কঠিন গলায় ধমকে উঠল, বললাম না রুমে যেতে? রুম থেকে এক পা বের করলে পা ভেঙে ফেলবো, যা ভেতরে। ওরও চোখ জোড়া মুহূর্তে টলমল করে উঠল, রক্তিম হয়ে এলো। ফুলে ফেঁপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ় কণ্ঠে বলল,
যাব না। তন্ময় অসহায় ওর সামনে। দিশেহারা সে চোখ বুজে শ্বাস টেনে নিল। শ্বাসরুদ্ধকর হৃদয়ে বেগতিক অবস্থা অনুভব করলো। ওর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুমে ফিরে এলো। দরজা লাগালো, বিছানায় বসলো, দুপা ছড়িয়ে ছিটিয়ে, মাথাটা দুহাতে ঢেকে বসে থাকলো। নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা। সেই মুহূর্তে হঠাৎ করে উজ্জ্বল রং আঁধারে ঢেকে গেল। এটাই বুঝি হওয়া বাকি ছিল। তার সঙ্গে কি মশকরা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার সব থেকে বড় ভুল হয়েছে চট্টগ্রামে আসা। হৃদয় আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে উঠেছে। নিজেকে যে আটকিয়ে রাখবে তার উপায়ও যে নেই। ওটা অন্ধকারে ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো, অন্ধকারের দরজা খুলে বেরোলো। ওর ডাক ভেসে আসছে, ভয়ার্ত গলায় ডাকছে। তন্ময় ধীর স্বরে আশ্বস্ত করে জানালো, এই যে আমি। ভয় লাগছে? ওরু যেন নিজের প্রাণ পাখি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফেলে বলল, হুম। ফোনের ফ্ল্যাশলাইট অন করুন না। তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করলো সেলফোন নেই, হয়তো রুমে আছে। সে ওরুর আবছায়া দেখে বলল, দাঁড়া, নিয়ে আসছি। ওরু চিৎকার করে উঠল, না, একদমই যাবেন না, আমি সঙ্গে যাব। তন্ময় অনুভব করলো তার অঙ্গ প্রত্যঙ্গ পাথর বনে গিয়েছে। সচল মস্তিষ্ক এ যাত্রায় অচল হয়ে এসেছে। ধড়ফড় করছে অন্তর। কাছ থেকে উপলব্ধি করছে ওর নিঃশ্বাস ও শরীরের মিষ্টি ঘ্রাণটা। কেমন ফুলের মতন ঘ্রাণটা। এত মাদকতাপূর্ণ সেই ঘ্রাণ। নেশার মতন কাজ করছে, তাকে আকৃষ্ট করছে, তীব্রভাবে টেনে নিতে চাচ্ছে। তাকে নেশার সমুদ্রের গভীরে নিতে ওরও এগিয়ে এলো কাছাকাছি, একদম পাশে। গা ছুঁই ছুঁই দুইজনের। ওরও আকুতি ভর্তি গলায় বলল, চলুন। তন্ময় যেন সে কণ্ঠ শোনেনি, একইভাবে দাঁড়িয়ে রয়েছে। ওরও সন্দেহজনক গলায় ডাকে, তন্ময় ভাই। আঁধারে আবছায় চোখে চোখ পড়ে দুইজনের। তন্ময় গভীর চোখে অদেখায় দেখে ওরুর থমকানো মুখ, অপ্রস্তুত বদন। হেলে দুলে কয়েক পা পিছনে চলে যায়। সেই মুহূর্তে তন্ময়ের মণিজোড়াতে শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি, প্রেয়সীর নেওয়া এক একটি ভাবভঙ্গি। অবলীলায় কাজ করে বসল তার পাঁজরা, যা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে নিজের গতিতে। যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকিয়ে ওরু থেমেছে, ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে ওর ছোট্টখাট্ট দেহ। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার দুই পাশে। আধারের আবছায় মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময়। ছুঁয়ে দিল ওর মুখ। শীতল হাতের স্পর্শ ওরও কেঁপে উঠল। দেওয়ালের সঙ্গে সম্পূর্ণভাবে লেপ্টে গেল। ঢোক গিলল ছোট্ট করে। মুখ খুলল কিছু বলার জন্য। তৎক্ষণাৎ তন্ময় আঙ্গুল এসে ঠেকল তার ঠোঁটে। বড়সড় হয়ে এলো ওর চোখজোড়া। তন্ময় বৃদ্ধ আঙ্গুল দিয়ে তার ঠোঁট চেপে ধরল, মাথাটা নুইয়ে নিল সমান তালে। আধারে ক্ষুদ্র প্রচেষ্টায় প্রেয়সীর মুখ দেখবার। ঘোর লাগানো কণ্ঠে সে বিড়বিড় করে বলল, তোর ঠোঁট ছুঁয়ে আমি মরতেও রাজি। ওরও সেই অচেনা অজানা কণ্ঠে তীর তীর করে কেঁপে উঠল। সংকীর্ণ হয় হৃদয়। পর মুহূর্তেই একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তুলল তার পৃথিবী। ঝোড়ো বর্ষণে সমান তালে ঘনিষ্ঠ হতে থাকে অষ্টদয়ের ছোঁয়া। নিরিবিলি স্পর্শের ঘোরে সবকিছু কল্পনা জল্পনায় আচ্ছন্ন যেন। সেই কল্পনার জগৎ ভেঙে একজোড়া পুরুষালী হাত তাকে নিবিড়ভাবে জাপটে ধরে। কানের কাছে ঠোঁট আনে, তার দেহে নড়াচড়া থামাতে গভীর কণ্ঠে বলে, জান, নড়ে না, প্লিজ।